আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি আমার প্রথম ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের বেসিক্যালি আলোচনা করেছিলাম। যারা প্রথম ভিডিওটা দেখেননি তারা আই বাটন থেকে আমার প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন। সেই ভিডিওতে মূলত মাইক্রোসফট এক্সেলের মেনুগুলো সম্পর্কে, প্রত্যেকটি মেনু সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা সেলস রিপোর্ট তৈরি করতে পারি। তাই চলুন আমরা শুরু করছি আজকের মূল রিপোর্ট তৈরির কাজটি। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি নাম লিখে রেখেছি। সাপোজ এখানে এল দিয়েছি 1 2 3 4 5, তারপরে এখানে সেলার নেম, তারপরে একটা মাসের নাম লিখেছি। এখানে দেখতে পাচ্ছেন সেলার নেম এর যে কলামটা রয়েছে সেই কলামের লেখাগুলো কিন্তু পরবর্তী কলাম ছড়িয়ে গেছে। এটার জন্য আমরা যদি এই কলামটাকে একটু বড় করতে চাই তাহলে জাস্ট এইখানে বি কলামের ডান পাশে যে আমার কার্সারটা নেওয়ার পর কার্সারের রূপটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এই অবস্থা থাকা পরে আমরা কি করব, জাস্ট মাউস লেফট বাটন চেপে ধরে একটু টান দিব, একটু ড্র্যাগ করলাম, দেখুন কলামটি কিন্তু আমার বড় হয়ে গেছে। তারপর দেখুন এখানে লিখে রেখেছি আমি জানুয়ারি, আমি বাকিগুলো লিখবো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলো লিখবো, কিন্তু আমি লিখবো না। কিভাবে এক্সেলের সাহায্যে আমরা কিভাবে শর্টকাটে এগুলো আমরা ফিল আপ করতে পারি, তো আমি অটো ফিল করব। জাস্ট এখানে আমি কি করব, অটো ফিল করব। তো এইখানে দেখুন সি কলাম অর্থাৎ জানুয়ারি লেখার ডান পাশে নিচের দিকে একটা ফুটার মতো রয়েছে। এখানে মাউসের কার্সারটা যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে কি হচ্ছে, আমি একটু জুম করে নিচ্ছি। এই যে এখানে দেখুন মাউসের কার্সারটা নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে প্লাসের মতো একটা আইকন চলে আসে। প্লাসের মতো আইকনটা চলে আসার পর এখানে মাউসের লেফট বাটন চেপে ধরবেন। চেপে ধরে আমরা যদি এইভাবে টানি অর্থাৎ ড্র্যাগ করি তাহলে দেখুন ম্যাজিকের মতো বাকি মাসগুলো কিন্তু আমাদের চলে আসছে। যাই হোক, এখন আমরা অটো ফিল শিখে ফেললাম কিভাবে আমরা অটো ফিল করব। এরকমভাবে কিন্তু আমি যদি এখান থেকে এই যে জুন মাসটা আছে, জুনের পরের মাসগুলো আমি সাপোজ এই কলামের নিচে নিচে নিয়ে আসবো, তাহলে আমি জাস্ট এখানে ড্রাগ হচ্ছে মাউসটা চেপে ধরে আমি নিচের দিকে একটু ড্রাগ করব, তাহলে দেখুন অলরেডি আমার জুনের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলে আসছে। এগুলোকে আমি কি করলাম, এগুলাকে আমি ক্লিয়ার করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, যেমন এখানে লেখা আছে, লিখলাম আমি কি সেলার নেম অর্থাৎ এমডি সেলিমিয়ার জানুয়ারিতে সেল হলো সাপোজ ধরেন 20,000 টাকা, আমি লিখলাম 20,000 টাকা। তারপরে আমি পরবর্তী সেলে যাব। আমরা যে এক ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছি এই ঘরগুলোকে কিন্তু এক্সেলের ভাষায় বলা হয় সেল। তারপরে এক্সেল থেকে আরেক সেলে যাব কেমনে, ট্যাব কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করে কিন্তু আমরা একটা থেকে আরেকটা গড়ে যাইতে পারি, অথবা সরাসরি যদি আমরা মাউস ড্রাগ করি, সরাসরি যদি আমরা মাউসে ক্লিক করি যে গড়ে যাইতেছে সেই গড়ের উপরে যদি মাউস ক্লিক করি তাহলে কিন্তু ওই গড়েই চলে যাওয়া যাবে। তাহলে আমি কিবোর্ডের ট্যাব কি চেপে পরবর্তী সেলে চলে যাচ্ছি। তো এমডি সেলিমিয়ার ফেব্রুয়ারিতে সেল হলো সাপোজ ধরেন 25,000 টাকা, মার্চের সেল হলো সাপোজ 26,000 টাকা, এপ্রিলের সেল হলো সাপোজ 30,000 টাকা, মেতে সেল হলো ধরেন 22,000 টাকা, জুনে সেল করলো তিনি ধরেন 25,000, 27,000 টাকা দিলাম। তারপর অনুরূপভাবে প্রত্যেকটি আমি একটু ফিল আপ করে নিচ্ছি। যা সাপোজ কিছু যে সংখ্যা আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি আমাদের কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য। 32,000, তারপরে এটাকে দিলাম আমি ধরেন 35,000। জাস্ট আমি এই 4 জন সেলারের কোন মাসে কত টাকা সেল হয়েছে এটা মূলত এখানে আমি এন্ট্রি করলাম।
আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের যে সেলস রিপোর্টের কিন্তু হেডলাইনটা আমি লিখি নেই। হেডলাইনটা আপনাদেরকে দেখিয়ে আমি লিখব কীভাবে আমরা এটার হেডলাইনটা আমরা লিখতে পারি। আমি এখানে হেডলাইনটা এখানে কিন্তু প্রত্যেকটা কলামে কিন্তু আলাদা আলাদা রয়েছে। জাস্ট আমি প্রথম কলামে লিখব ডিজাইন সেলস সেলস রিপোর্ট। আমি লিখলাম সেলস রিপোর্ট কথাটি। দেখুন সেলস রিপোর্ট কথাটি কিন্তু আমি লিখেছি 1 নাম্বার কলামে, কিন্তু এটা 2 নাম্বার কলাম পর্যন্ত ছড়িয়ে গেছে। তা আমি চাচ্ছি সেলস রিপোর্ট কথাটি থাকবে কি সম্পূর্ণ রিপোর্টের মাঝখানে। তাহলে এই কাজটি আমি কিভাবে করব? তো এই কাজটি করতে হলে আমাদেরকে যা করতে হবে, প্রথমে এখানে মাউসের কার্সারটি রাখবেন, রাখার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করবেন কোন পর্যন্ত আমরা এটাকে নেব। আমরা এই পর্যন্ত এই সবগুলো কলামকে কী করব, সবগুলো সেলকে আমরা মার্জ করে নেব, তো একটি সেলে পরিণত করব। এই কাজটি করতে হলে প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, তারপর মার্জিন সেন্টারে জাস্ট একটা এইখানে একটা মার্জিন সেন্টার এখানে একটা ক্লিক করলাম। দেখুন আমাদের এই সেলগুলো কিন্তু প্রত্যেকটা সেলে মার্জ হয়ে গেছে এবং আমাদের ডিজাইন সেলস রিপোর্ট কথাটা মাঝখানে চলে গেছে। ইচ্ছা করলে কিন্তু এটা আমি লেফট সাইডেও রাখতে পারি, ইচ্ছা করলে আবার রাইট সাইডেও কিন্তু রাখতে পারি। তো এটা সুন্দর লাগবে মূলত মিডিলে রাখলাম। যেহেতু এটা একটা হেডলাইন, তো হেডলাইনের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা কালার দিতে পারি তাহলে কিন্তু আরেকটু ফুটে উঠবে বিষয়টি। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে কালারটা কীভাবে ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্যবহার করব, এটাকে সিলেক্ট করব, তারপর আমরা চলে যাব উপরে। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটা কী করবো, একটা কালার এখানে ইউজ করব। এখানে একটা হালকা কালার ইউজ করলে আমার মনে হয় এটা সুন্দর লাগবে। আমি এই কালারটা ইউজ করলাম। দেখুন বিষয়টা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। তারপর যদি আমরা এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, দেখুন সেলস থিম কথাটা কিন্তু আছে লেফট সাইডে রয়েছে। এটাকে যদি আমরা রাইট সাইডে নিতে চাই তাহলে অ্যালাইনমেন্ট থেকে আমরা জাস্ট রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে রাইট সাইডে চলে যাবে, লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করলে লেফট অ্যালাইনমেন্টে লেফটে চলে গেল। আর যদি সেন্টারে ক্লিক করি তাহলে লেখাটা কিন্তু মাঝখানে চলে আসলো। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু সংখ্যাগুলো কিন্তু রাইট অ্যালাইনমেন্টে রয়েছে এবং হেডলাইনটা বা হেডিংটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে রয়েছে, যেটা দেখতে সুন্দর লাগছে না। তাহলে আমি এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমি অ্যালাইনমেন্ট থেকে রাইট অ্যালাইনমেন্ট করে দেব। তাহলে কিন্তু প্রত্যেকটা হেডলাইনে কি রাইট অ্যালাইনমেন্টে চলে গেছে। এখন বিষয়টা দেখতে অনেকটা ভালো লাগছে। আরেকটা বিষয়, আমরা টেবিলে বা এক্সেলে কাজ করতে কিন্তু আরেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা, সেটা হচ্ছে সাপোজ ধরেন এই যে কলাম, এই যে রোটা আছে, এই রোটাকে একটু বড় করলাম। দেখুন এই রোয়ের প্রত্যেকটা লেখা কিন্তু একবারে কি নিচের দিকে চলে গেছে, যেটা দেখতে আদৌ ভালো লাগছে না। তাহলে এরকম যদি কখনো হয় বা বড় কোনো রোতে বা বড় কোনো সেলে যদি আমরা লিখি, তাহলে এই লেখাটাকে কীভাবে আমরা উপরে বা নিচে সরাবো। এটা সরাতে হলে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন অ্যালাইনমেন্ট থেকে এখানে কিন্তু উপরে তিনটে অ্যালাইনমেন্ট রয়েছে। একটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে বটম অ্যালাইনমেন্ট। বটম থাকলে কিন্তু একদম নিচের থেকে থাকবে, আর যদি মিডল করি তাহলে মাঝখানে থাকবে, আর যদি টপ করেন তাহলে কিন্তু একদম উপরে চলে যাবে। যাই হোক, এটা হচ্ছিল আপনার ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট একটা, আর অন্যটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইনমেন্ট। তো আমরা শিখে নিলাম ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এবং হরিজন্টাল অ্যালাইনমেন্ট। এখন যে কাজটি আমরা গুরুত্বপূর্ণ আরেকটি কাজ বলবো, যেটা হচ্ছে এখন আমরা ফাইলটা লিখলাম, রিপোর্টটা কিছুটা আমরা লিখলাম, হয়তো বাকিটা আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব।
তো এখন আমরা এই যে লেখাটা বা এই যে ফাইলটা এটাকে আমরা সেভ আমার কম্পিউটারে সেভ কিভাবে করব। এটাকে যদি সেভ করতে হয় তাহলে আমরা প্রথমে কিবোর্ড থেকে কিন্তু আমরা Ctrl+S কি প্রেস করতে পারি। Ctrl+S কি প্রেস করলাম, দেখুন একটা ডায়লগ বক্স চলে আসছে। আমরা আবার ব্যাকে গেলাম। এখন যদি আমরা Ctrl+S না প্রেস করে আমরা ডাইরেক্ট কিন্তু এখান থেকেও আমরা কি করতে পারি, সেভ করতে পারি। এই যে দেখুন টিভির মতো একটা বা মোবাইলের মতো একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলেও কিন্তু সেম অপশনটা চলে আসবে। অথবা এটা যদি আমরা ব্যাকে যাই, ফাইল থেকেও কিন্তু এই কাজটি আমরা করতে পারি। ফাইলে ক্লিক করার পরে যদি আমরা সেভ এজে ক্লিক করি তাহলে কিন্তু সেম জায়গায় আমরা চলে আসছি। যাই হোক, যে কোনো একটি পদ্ধতিতে আমরা সেভ করতে পারি। আমি কিবোর্ড থেকে Ctrl+S ক্লিক করলাম, এই বক্সটা চলে আসছে। এখন আমরা ফাইলটা কোথায় সেভ করব, ডকুমেন্টে সেভ করব নাকি ডেস্কটপে সেভ করব। জাস্ট আমি এখানে ডকুমেন্টে সেভ করলাম, তাই ডকুমেন্টটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখুন আরেকটা বক্স চলে আসবে, আরেকটা বক্স চলে আসছে আমার সামনে। এখন এখানে ফাইল নেমের ঘরে আমরা এখানে একটা নাম লিখব। ফাইল নেমের ঘরে একটা নাম লিখব, যেমন লিখলাম আমি এক্সেল Part-2। এক্সেল Part-2 লিখলাম। তারপরে ফাইলটা আমি কোথায় সেভ করব, উপরে থেকে কিন্তু আমরা এটার ডেজিগনেশনটা দেখিয়ে দিতে পারি, কোথায় অর্থাৎ লোকেশনটা আমরা দেখিয়ে দিতে পারি। যে ডকুমেন্টের পরে হোল্ডার এখানে ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারি। জাস্ট আমি ডকুমেন্টে রাখছি। আমি আর কোনো হোল্ডারকে মিউজিকে রাখতে পারেন, অর্থাৎ এখানে ফাইলটি আপনি কোথায় রাখবেন, জাস্ট আমি ডকুমেন্টে রাখবো। ইচ্ছা করলে কিন্তু আপনি এখানে একটা হোল্ডার ক্রিয়েট করার পর ফাইলটি রাখতে পারি। যাই হোক, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করার পর ফাইলটি রাখতে পারি, অথবা সরাসরি কিন্তু ফাইলটা এখানে রেখে দিতে পারি। আমি সাপোজ সরাসরি ডকুমেন্টের ভিতরে ফাইলটা রেখে দিলাম। জাস্ট এখন ক্লিক করব সেভ, অথবা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলেও চলবে। আমি সেভে ক্লিক করলাম, ফাইলটি কিন্তু সেভ হয়ে গেল। এই যে দেখুন এখানে এক্সেল Part-2 নামে ফাইলটি আমার সেভ হয়ে গেল। যাই হোক, আজকের ক্লাসটি এখানেই আমি রাখতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।